ঠোঁটে একটা লবণাক্ত স্পর্শে চোখ মেলে দেখলাম সমুদ্রের জল আমার সারা দেহ ছুঁয়ে যাচ্ছে। কোনো এক চরে উঠে এসেছি। অবাক হলাম বেঁচে আছি ভেবে। দুহাতে ভর দিয়ে উঠে দ্রুত পায়ে চরে উঠে গেলাম। সকালবেলা সূর্যের কিরণ বালুচর জুড়ে পড়েছে। খারাপ লাগছে নেপালদার কথা ভেবে। মানুষটা বড় ভালো ছিল। কালকে রাতের ঘটনায় নিশ্চিতভাবে জাহাজের সাথে গুড়িয়ে জলের তলায় চলে গেছে। কিছুক্ষণ বাদেই বালুচর ছেড়ে এগিয়ে গেলাম। আশা করি অদূরেই কোনো জনবসতি পেয়ে যাব। দু চার পা এগিয়ে হাঁক দিলাম, কেউ আছেন? বলছি আশপাশে কেউ আছেন? থাকলে দয়া করে সাড়া দিন। কেউ আছেন? কারোর আওয়াজই পেলাম না। শুধু সমুদ্রের গর্জন আর অজানা পাখিদের আওয়াজ কানে এলো। আরো বেশ কিছুটা এগিয়ে গেলাম। শুধু বড় বড় ঝাউ আর নারকেল গাছে ঘেরা একটা দ্বীপ। মনে একটু আশঙ্কা হলো, এটা কোনো জনমানব শূন্য দ্বীপ তো নয়, অথবা এমন কোনো দ্বীপ যেখানে সভ্যতার আলো এখনো ঢোকেনি। এরকমটা ভাবতেই মনে পড়ে গেল, এই তো কিছুদিন আগে একটা বিদেশি ধর্ম পরিব্রাজক ধর্মপ্রচারের উদ্দেশ্যে এসেছিল এরমই একটা দ্বীপে। কিন্তু ওই দ্বীপের আদিবাসীরা তাকে বেশিক্ষণ বাঁচতে দেয়নি। এক অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল। এই নির্জন দ্বীপে নিজেকে আরো একা মনে হলো। কি তেষ্টা! জল, জল চাই, জল খাবো। কিন্তু এই সমুদ্রের আশপাশে তেষ্টা মেটানোর জন্য জল পাবো কোথায়? সৌভাগ্যজনকভাবে সামনে একটা নারকেল গাছ দেখতে পেলাম। তার নিচে একটা নারকেল পড়ে আছে। ছুটতে সেখানে গেলাম। একটা পাথর এসে নারকেলটাকে ঠুকে জল বের করে খেয়ে তেষ্টা মেটালাম। আশা ছাড়লে হবে না, মনে সাহস নিয়ে বনের ভিতরে ঢুকলাম। এখানে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো খুব কমই আসে। এরপর শুধু হেঁটে চললাম। একের পর এক অজানা গাছের পাশ দিয়ে হয়তো বেশ কয়েক মাইল হাঁটলাম। দেহে ক্লান্তি এলো, আর হাঁটা যায় না। হাঁপাতে হাঁপাতে এক প্রকার মাটিতে বসে পড়লাম। ক্লান্ত চোখে চারপাশটা একবার দেখলাম। শুধু সার সার গাছের সারি। দৈবাত চোখে পড়ে গেল একটা লম্বা ঝাউ গাছের পিছনে একটা কাঠের বাড়ি। আনন্দে আমার চোখ দুটো জল জল করে উঠল। আর কোনো ভাবনার অবকাশ নেই। পড়িমড়ি করে ছুটতে গেলাম বাড়ির সামনে। পুরনো একতলা বাড়ি, বোধহয় কারোর বাংলোই হবে। বাড়িতে ঢোকবার চেষ্টায় একটা কলিং বেল খুঁজছি। হঠাৎই এক ভদ্রমহিলা জ্বলন্ত মোমবাতি হাতে দরজাটা খুলে দিল। আর আমি কিছু বলার আগেই এক প্রকার কেঁদে উঠল, যেন কারোর পথ চেয়ে অনেক দিন থেকে বসে আছে। আহা, কাঁদবেন না, কাঁদবেন না, কি হয়েছে আমায় বলুন। মহিলাটি কিছু বলল না, শুধু হাত দেখিয়ে বুঝিয়ে দিল ভিতরে আসবার জন্য। তারপর মোমবাতি জ্বালিয়ে ধীরে ধীরে ভিতরে নিয়ে গেল আমায়। ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। চারিপাশে কিছু দেখবার জো নেই। আর তাছাড়া চারিদিকটা এতটাই নিস্তব্ধ যে গা ছমছম করে ওঠে। বলছি, ঘরে কি কোনো আলো নেই? বিকট স্বরে মহিলাটি বলে উঠলে, এই তো তুমি এলে, এইবার সব আলো জ্বলে উঠবে। কিছু বোঝবার আগেই সঙ্গে সঙ্গে ঘরের চারিদিক আলোয় ভরে উঠল। বাড়িটার বাইরে থেকে বোঝাই যায় না বাড়ির ভিতরটা এতটা সুন্দর। উপরে সুন্দর ঝাড় লণ্ঠন, চারিপাশে সাজানো থাম। এসব দেখতে দেখতে অপরিচিত মহিলাটি হঠাৎ বলে উঠলে, বলি, তুমি কোথায় ছিলে এতকাল? তোমার জন্য কত অপেক্ষা করেছি তুমি জানো? কি বিশ্রী বিকট গলা। সেসব বাদ দিয়ে আমি মহিলাটিকে বোঝাবার চেষ্টা করলাম, দেখুন, আপনি যাকে ভাবছেন আমি কিন্তু সে নই। তোমার মজা করার স্বভাবটা এখনো যায়নি দেখছি। একটা তাচ্ছিলের হাসি হাসলো মহিলাটা। তারপর ফের বললে, তোমার নিশ্চয় খুব খিদে পেয়েছে, এতটা পথ এসেছো। দাঁড়াও,
আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করি। কিন্তু আমার কথাটা একবারটি শুনে যান। মহিলাটি চোখের পলকে সেখান থেকে চলে গেল। মনে আশঙ্কা হলো, বাই এনি চান্স আমি কোনো ভূত টুতের খপ্পরে পড়িনি তো? না হলে এই নির্জন দ্বীপে একা মহিলা কি করছে? রান্নাঘর থেকে মাঝে মাঝে একটা বিকট হাসির আওয়াজও আসছে, গলাটাও কিরকম ভুতুড়ে। আমার মনে হলো পরিস্থিতি আরো খারাপ হবার আগেই কেটে পড়ি। আমি সদর দরজার কাছে কোনো রকমে এগিয়ে গেলাম। দরজা খোলার প্রচন্ড চেষ্টা করলাম, কিন্তু শত চেষ্টাতেও দরজাটা একটি বারের জন্য খুলল না। কি ব্যাপার, তুমি আমায় ছেড়ে আবার পালিয়ে যাচ্ছ? আমি ঘাবড়ে গিয়ে বললাম, কই না তো, আমি তো ওই বাইরেটা একটু দেখছিলাম। তাই বলো? যাকগে, এখন বাইরে টাইরে যেতে হবে না। এই নাও, তোমার জন্য আমি এক বাটি শুটকি নিয়ে এসেছি, খেয়ে নাও দেখিনি। দেখলাম এক বাটি কাঁচা শুটকি মাছ মহিলাটির হাতে। দেখি আমার গাটা কিরম গুলিয়ে উঠলো। না, আমি ওসব খাবো না। আপনি মানে তুমিও কি ওসব খাও নাকি? এসব ছাড়া খাবো কি শুনি? সারাদিন সমুদ্রের ধারে ঘুরি আর যা পাই তাই খাই। চুপচাপ খেয়ে নাও, না হলে কিন্তু। মনে মনে ভাবলাম, নিঘাত মেচবুত কিংবা শাকচুন্নির পাল্লায় পড়েছি। এ তো আর এক বিপদ দেখছি। এখন যদি আমি না খাই হয়তো ঘাড় মটকে দেবে। তাই তার হাত থেকে মাছের বাটিটা নিয়ে এলাম। চোখ নাক বন্ধ করে খেতে যাব, এমন সময় সশব্দের দরজাটা খুলে গেল। আরো একটি মহিলা, অনেকটা এনারই মতো দেখতে, তবে গায়ের রংটা অদ্ভুত ভাবেই লালচে, তেড়ে মেরে এসে বলল, হতচ্ছাড়ি পোড়ামুখী, নিজেরটাকে তো কবে খেয়েছিস, এখন আমারটাকে ধরে টানাটানি করছিস। ইনিও তেড়ে গেলেন। কি বললি? আমি আমার স্বামীকে খেয়েছি, তবে রে দাঁড়াতে হচ্ছে। দুজনের মধ্যে রীতিমতো দাঙ্গা বেঁধে গেল। এতক্ষণে এনার গায়ের রং নীলচে হয়েছে। একই পেটে কালকে রাতের পর কিচ্ছু পড়েনি, তার উপরে এরকম উদ্ভট একটা ব্যাপারের ঝামেলা দেখে মাথা ঠিক রাখতে না পেরে এক প্রকার মুখ দিয়ে বেরিয়ে গেল, এসব আবোল তাবোল ঝামেলা থামান তো, আমি কারো স্বামী টামি নই, আপনারা ভুল ভাবছেন। আমি তো আর কিচ্ছুটি বলার সুযোগ হলো না। দুজন ভূত একেবারে আমার গলা টিপতে এলো। বাঁচাও, বাঁচাও! আমার আত্মারাম খাঁচা ছাড়া আমার জোগাড় কিচ্ছু মাথায় এলো না। এই একলা দ্বীপে কিভাবেই বা উদ্ধার পাবো? ভাগ্যিস সদর দরজাটা খোলা ছিল। কোনো রকমে ছুট দিলাম আর সদর দরজা দিয়ে সোজা বাইরে চলে এলাম। তারপর উদ্ভ্রান্তের মতো শুধু দৌড় 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 দৌড়। সামনে ঝাউবনের ফাঁক দিয়ে সমুদ্র দেখা গেল। বিকেল হয়ে গেছে, চলা থামালাম না, ছুটতে সমুদ্রের কাছে গেলাম। হঠাৎই একটা বোটের আওয়াজ, ধরে প্রাণ এলো। পাগলের মতো হাত দেখালাম, এই যে এদিকে আমি। লাইফ বোটটা এদিকে আসছে মনে হয়। এগিয়ে আসতেই চোখে পড়লো বোটে বেশ কিছু লোক, আর তার সাথে নেপালদা। একবার চমকে উঠলাম। অদূর থেকে নেপালদা বলে উঠলে, শিগগির উঠে আসুন বাবু। আনন্দে কি ভয় জানি না, ছুট্টে এক লাফে উঠে পড়লাম বোটে। এবার কিছুক্ষণ নিস্তব্ধতা। তারপর নেপালদাকে সমস্ত জানাবার জন্য উৎসুক হতেই নেপালদা এক প্রকার থামিয়ে বললে, জাহাজে কত করে তোমায় ডাকলাম, ঘুম তো তোমার ভাঙতেই চায় না। যেই দেখেছি জাহাজ গড়বড় করছে, আমি তো কোন রকমের লাভ মেরে সাঁতরে নিস্তার পাই। পারে উঠে পুলিশ বাবুদের বলি তোমায় খোঁজার জন্য। আমি আন্দাজ করেই ছিলাম বটে তুমি ওই ভূতের দ্বীপে উঠবে। আচ্ছা নেপালদা, তুমি তো এতটা জানো, শুধু একটা শেষ প্রশ্ন বলতে পারো, ওই ভূতগুলো আবোল তাবোল বলতেই হঠাৎ আমার দিকে তেড়ে এলো কেন? আবারও অদ্ভুতজনক ভাবে নেপালদা বলে উঠলে, হ্যাঁ আমি জানি, তবে শোনো, বেশ কিছুকাল আগের কথা। অবলা কুমারী আর তবলা কুমারী নামে দুই বোন ছিল। তাদের বিয়েও ঠিক হয় একসাথে। বিয়ের আগে দিয়ে তারা সপরিবারে আন্দামান ঘুরতে যাবার জন্য জাহাজে ওঠে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জাহাজটি একটা ভয়ঙ্কর তুফানের মধ্যে পড়ে। তাদের পরিবারের একজন বাদ দিয়ে আর সবাই মারা যায়। শুধু মেয়ে দুটোর আত্মাই বিয়ের স্বাদ না মেটার জন্য আজও ওই দ্বীপে ঘুরে ঘুরে বেড়ায়।
মনের দুঃখে। নেপালদা, তুমি এত সব জানলে কি করে? ওই বেঁচে যাওয়ার লোকটি আমি, ওদের বাবা। আজও আমার মেয়ে দুটোর সাথে মাঝে মাঝে দেখা করতে আসি ওই দ্বীপে।